আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছ। দেখা যাচ্ছে প্রতি কিছুদিন মানে দিন যাচ্ছে আর তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব সন্নিকটে আসছে। দেখবা কিছুদিন পর হয়তো এমন সময় আসবে, ঘনে আসবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সার্কুলার প্রকাশিত হয়ে গেছে বা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম গত বছর দেখা গেছে অনেকে হেলাফেলা করে, আর তোমার কারণে তোমার হচ্ছে পরীক্ষা একবার শেষ মুহূর্তে চলে আসে, দেখ হুঁশ পায় না যে কী পড়বে, কী করবে না করবে। কিন্তু তোমরা যারা আছো এখন থেকে প্রিপারেশন নিতেছ, তোমরা ভালো জায়গায় আছো, ভালো একটা সময় পেয়েছো, এই সময়টাতে ইউজ করো, এই সময়টাকে ব্যবহার করো সঠিকভাবে, দেখবা বিশ্ববিদ্যালয় তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ দ্রুত সবাই একটু আমাদের সাথে যুক্ত হবা, যারা যারা আমাদের সাথে যুক্ত আছো। হ্যাঁ সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে আমরা সবাই মিলে আজকে এই ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে সবাই যুক্ত হচ্ছে। হ্যাঁ দ্রুত আমার সাথে সবাই যুক্ত হয়ে যাও। আমরা আজকের এই যেই সুন্দর ক্লাসটা আছে, অর্থাৎ আমাদের সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের মধ্যে যে মেগা মডেল টেস্ট হবে আজ রাত 10টায়। হ্যাঁ আজ রাত 10টায় মডেল টেস্ট হবে। এই ক্লাসটা করলে হয়তো তুমি কিছুটা তোমার কাছে পরীক্ষাটা খুব ইজি হবে। মেগা মডেল টেস্টটা কীরকম, জাস্ট 5টা লেকচার পরে, অর্থাৎ বাংলা লেকচার 1 থেকে 5 পর্যন্ত শেষ হওয়ার পরে আমরা যে মেগা মডেল টেস্টটা নেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাস করি। দেখো ভাইয়া, তাহলে আমি পাইলাম কি, এখন আমি মেগা মডেল টেস্ট, কি টেস্ট, মেগা মডেল টেস্ট, এটা আমরা শিখবো সুন্দর মতো। প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আমার একেবারে তোমাদের যেগুলো পড়িয়েছি সেগুলো ধরবো এবং শেষ করবো, ঠিক আছে? ওকে, প্রথম আমার কোশ্চেন আসে, একবারে সহজ কোশ্চেন। বাংলা ভাষা কোন পরিবারের অন্তর্ভুক্ত? অর্থাৎ আমরা একেবারে বাংলা লেকচার 1-এর মধ্যে পড়েছি, যে বাংলা লেকচার 1-এর মধ্যে পড়েছি ভাষা গোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয় পড়েছি। ইন্দো ইউরোপীয় হচ্ছে একটা ভাষা গোষ্ঠী, এই গোষ্ঠী থেকে আস্তে আস্তে আমাদের ভাষাটা আসছে, সরিয়ে আসছে। কীভাবে আসছে স্পষ্ট করে সুন্দর মতো ওখানে বলে দিয়েছি। ক্যান্তম, শতম, হ্যাঁ ইন্দো ইউরোপীয়, ইন্দো থেকে ক্যান্তম, হ্যাঁ ক্যান্তম পড়েছে, এই শাখা হচ্ছে শতম, শতম শাখাতে ভারতীয়, আর্য, এভাবে আসছে আস্তে আস্তে, এভাবে আস্তে আস্তে বড় হয়েছে। তো দেখা গেছে কি ইন্দো থেকে শতম, শতম থেকে আর্য, আর্য থেকে ভারতীয়, তারপর হচ্ছে মাগধী, হ্যাঁ গৌরী, এই প্রাকৃত, এগুলো থেকে আস্তে আস্তে বঙ্গামুরবি থেকে বাংলা ভাষা আসছে। এবার আমরা পেয়েছিলাম আমাদের ক্লাসের মধ্যে, ঠিক আছে? এখন আমাকে এটা বলতে হবে, তোমরা যারা ক্লাস করছো তারা হয়তো ভালো মতো পারবা, আমাকে এই অ্যান্সারটা দিতে হবে। এই অ্যান্সারটা কী হবে এটা আমাকে দিতে হবে। দেখো, দ্রাবিড়ি আমরা পড়িনি, এটা আমাদের অপশনের মধ্যে ছিল না, এটা ছিল না। ইন্দো ইউরোপীয় বলেছে, চীনা তিব্বতীয় না, আমাদের আফ্রো এশিয়া, এটাও আমাদের মধ্যে অন্তর্ভুক্ত না। আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা ভাইয়া? আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ বাংলা যে ভাষাটা আছে, এই বাংলা ভাষা ভাষাগোষ্ঠী কোন ভাষাগোষ্ঠী থেকে আসছে ভাইয়া? সেটা হচ্ছে এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে আসছে। এটা অনেকগুলো শাখা, 2টা শাখা আছে, একটা ক্যান্তম, একটা শতম। এই শতম শাখা থেকে আস্তে আস্তে আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে আবার ইন্দো ইউরোপীয়। ওকে, পরবর্তী কোশ্চেন আসে। দেখো কি বলেছে, বাংলা ভাষার নিকটতম ভাষাগত আত্মীয় কোনটা? মানে এই যে দেখো, এই জিনিসটাকে বুঝতে হবে তোমাকে। নিকটতম মানে কাছাকাছি। বাংলা ভাষা তো শুধু এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে শুধু বাংলা না, আর অনেকগুলো আছে, তাই না? বাংলা আছে, ভারতী আছে, হিন্দি আছে, উর্দু আছে, অসমিয়া আছে, উড়িষ্যা আছে, অনেকগুলো ভাষাগোষ্ঠী আছে, অনেকগুলো ভাষা আছে। এখন এই যে নিকটতম মানে কাছাকাছি কোনটা, আমরা তোমাদের পড়িয়েছিলাম বাংলা ভাষা মা পড়েছিলাম। হ্যাঁ বঙ্গকামরূপী, কি ভাইয়া? বঙ্গকাম তোমার হচ্ছে রূপী, হ্যাঁ বঙ্গকামরূপী, এটা হচ্ছে বাংলা ভাষার মা বলা হয়। কি বলা হয়? বাংলা ভাষার মা হচ্ছে বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপীর 3টা সন্তান ছিল। কয়টা সন্তান? একটা হচ্ছে অসমী বা এখানে লেখা আছে, হ্যাঁ অহমিয়া লেখা আছে, এখানে হবে, হ্যাঁ হবে অসমিয়া, হ্যাঁ অসমিয়া হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে উড়িয়া, আরেকটা হচ্ছে বাংলা, আরেকটা কি? বাংলা। তাহলে সেই হিসাবে দিক থেকে বাংলা ভাষার খুব কাছাকাছি হচ্ছে উড়িয়া আর অসমিয়া বা উড়িষ্যা বা অসমিয়া, এগুলো আমরা পেয়ে থাকি তোমার বাংলা ভাষা গোষ্ঠীর মধ্যে, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমার উত্তর হচ্ছে বি নাম্বারটা। কি নাম্বারটা? বি নাম্বারটা সেই হিসাবে আমার উত্তর, ঠিক আছে ভাইরা? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, তাহলে অহমিয়া না, এটা হচ্ছে উড়িষ্যা, হ্যাঁ অসমিয়া আর হচ্ছে উড়িষ্যা, এরকম হবে। পরে দেখো
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তিকাল কত সাল উনি মনে করেছেন? দেখো এই যে আমরা ভাষাবিদ কি ভাইয়া, আমরা ভাষাবিদ দুজনকে পাই, একটার নাম হচ্ছে কি, একজনের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ শহীদুল্লাহ, এই ওনাকে আমরা পাই, উনি পাই। আরেকটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই দুজন ভদ্রলোককে আমরা পাই বাংলা ভাষা যখন পড়ি বা ইতিহাস যখন পড়ি, তখন আমরা এই দুজন ব্যক্তির নাম পাই। তো এই দুজন ব্যক্তির মধ্যে দুইটা মতামত আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে একটা, আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলছেন আরেকটা। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে কোত্থেকে, কত সালে আসছে, আবার ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মতে বাংলা ভাষা আসছে কোত্থেকে, কত সালে আসছে, এইগুলো কোশ্চেনগুলো ভর্তি পরীক্ষা তুমি পাবা। ওকে, তাহলে এখানে উত্তর দিচ্ছে কি, দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল হচ্ছে সপ্তম শতকে। মনে রাখবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে সপ্তম শতকে, ঠিক আছে। আর এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মতে বাংলা ভাষা, আচ্ছা সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মতে বাংলা ভাষা আসছে, খেয়াল করো, এই সুনীতি কুমার ওনার মতে বাংলা ভাষা আসছে দশম খ্রিস্টাব্দে, হ্যাঁ দশম শতাব্দীতে, এই যে দশম, ওনার মতে আসছে এটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তা উনি বলছেন বাংলা ভাষা আসছে মা গদি, কি বিহাম, ওনার মতে বাংলা ভাষা আসছে মা গদি প্রাকৃত থেকে, মা গদি প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে সপ্তম শতকে, এবং বাংলা ভাষা আসছে গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। এটা ওনাদের মতামত, ঠিক আছে, এটা ওনারা মতামত বলে থাকে। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মতে দশম খ্রিস্টাব্দে বা দশম শতকে আসছে হচ্ছে মা গৌরী প্রাকৃত থেকে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে সপ্তম শতকে, কোত্থেকে আসছে, গৌর প্রাকৃতি থেকে আসছে। ওনার দুজনের দুইটা মতামত আর কি, হ্যাঁ। ওকে, পরবর্তী আসে আমি, হ্যাঁ এটা সেকেন্ড টাইম গোল্ডেন ম্যাচের মধ্যে লেকচার নাম্বার 1 ছিল, তাই না, হ্যাঁ ফার্স্ট লেকচারের মধ্যে এটা ছিল আর কি। ওকে, বাংলা লিপির উৎস একবার সুন্দর মতো পড়েছিলাম, বাংলা ভাষার উৎস অর্থাৎ বাংলা লিপি। দেখো বাংলা লিপি থেকে আসছে, বাংলাদেশে ভারতে কোন লিপি থেকে আসছে, প্রশ্ন বোঝো, বাংলা লিপির উৎস কোন লিপি থেকে। এখন লিপি অনেক ধরনের আছে, বাংলা ভাষার আসছে ভারতীয় লিপি থেকে, কোন লিপি থেকে ভাইয়া, ভারতীয় লিপি থেকে আসছে, হ্যাঁ ভারতীয় লিপি থেকে আসছে। এখন ভারতীয় লিপি হচ্ছে দুই ধরনের, কয় ধরনের, দুই ধরনের, এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রাহ্মলিপি বলি, হ্যাঁ ব্রাহ্মলিপি বলি, আরেকটা হচ্ছে আমার কি, আরেকটা হচ্ছে আমার খরষ্ঠী, হ্যাঁ খরষ্ঠী লিপি, হ্যাঁ খরষ্ঠী লিপি, দুইটা লিপি থেকে আসছে। এই যে ভারতীয় লিপি, পরীক্ষা যদি প্রশ্ন করা হয় বাংলা লিপি কোন লিপি থেকে আসছে, উত্তর হবে ভারতীয় লিপিমালা থেকে আসছে। আর যদি বলা হয় ভারতীয় লিপিমালা কোন শাখা থেকে আসছে, উত্তর হবে ব্রাহ্মলিপি থেকে আসছে। আর যদি স্পষ্ট করে আরো শাখা আছে, এটার ব্রাহ্মলিপির আবার শাখা আছে, সারদা, নাগর, কুটিল, হ্যাঁ তোমার নাম শুনছ, সারদা লিখে দিচ্ছি। এই ব্রাহ্মলিপির আরো শাখা আছে, কি কি, সারদা একটা, 2 নম্বর হচ্ছে নাগর, আরেকটা কি, আরেকটা হচ্ছে কুটিল, 3 নম্বর হচ্ছে কুটিল, 3 নম্বর কি ভাইয়া, কুটিল, 3 নম্বর হচ্ছে কুটিল, সারদা, নাগর, কুটিল, এটা হচ্ছে ব্রাহ্মলিপির আরো শাখা প্রশাখা, ঠিক আছে, আরো শাখা প্রশাখা। ওকে, তাহলে ভারতীয় লিপিমালা থেকে বাংলা ভাষা আসছে। এখানে উত্তরটা কি হবে, উত্তরটা হবে এই যে সি নাম্বারটা, এখানে উত্তর হবে আমার সি নাম্বারটা, গুড, এখানে উত্তর কোনটা হবে, সি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে খেয়াল করো বাংলা লিপির উৎস কোন লিপি থেকে আসছে, উত্তর হচ্ছে ভারতীয় লিপি হবে যদি বলা আগে থাকে, আর যদি ভারতীয় লিপি না থাকে তাহলে উত্তর হবে ব্রাহ্মলিপি সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, তাহলে আমার উত্তর হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন আসি, আমার পরবর্তী প্রশ্ন আসবো ধরে একবার, এটা একবার সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের মধ্যে ফার্স্ট ক্লাসের পড়াবার হচ্ছে আর কি। পরে দেখি বাংলা সাহিত্যের আদি নিদর্শন, একবার ধরে পড়াইছি, তোমাদের যারা ক্লাস করছো তারা হয়তো ভালো মতো বুঝতে পারবা, দেখো তারা উত্তর পারবা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন তোমরা বিশ্বাস করো যারা সেকেন্ড টাইমের ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করতেছো, তারা দেখো ফার্স্ট টাইমার কিন্তু অলরেডি
অর্থাৎ এইচএসসি 25 বেচ যারা আছে এই 25 বেচ শিক্ষার্থীরা অলরেডি কিন্তু ইচ্ছা ধরে মেসেজ দিতেছে, ভাইয়া এটা কিভাবে পড়বো, এটা কি করবো, এটা কি করবো। বিশ্বাস করো মানে উত্তেজিত হয়ে গেছে ওরা, মানে এরকম অবস্থা হয়ে গেছে বুঝছো। মানে এবার যারা পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমার তারা মানে এত সিরিয়াস হয়ে গেছে, মানে মেসেজ দিচ্ছে ভাইয়া এটা কি করা যায়, কোন বই পড়বো, কোনটা কি করবে। মানে আমাদের সারাদিন খালি উত্তর দিতে হয় যে মেসেজ কোনটা, ওরা কি পড়বে, কিভাবে পড়বে, উত্তর দিতে হয় বুঝছো। মানে ওরা সিরিয়াস হয়ে আসছে, তোমরা কিন্তু আগে থেকে প্রিপারেশন না নিলে ধরা খাবা। তোমরা কিন্তু আগে থেকে প্রিপারেশন ধরা খাবা। তুমি যদি আগের থেকে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না, যে তুমি মিলাইতে পারবা না। সিলেবাস অনেক বড়, তুমি হয়তো আগে পড়ছো বাট ম্যাচ করতে পারবা না। তোমাকে রিকোয়েস্ট করবো তুমি যাই করো প্রতিদিন অন্তত 3টা ঘন্টা পড়াশোনার সময় দিও। প্রতিদিন অন্তত 3টা ঘন্টা পড়ার সময়। আমি তোমাকে বলবো না 30 ঘন্টা পড়ো, 24 ঘন্টা পড়ো, 16 ঘন্টা পড়ো, না তুমি অন্তত 3টা ঘন্টা, অ্যাটলিস্ট 3টা ঘন্টা এভরিডে প্রতিদিন কন্টিনিউ করো, ঠিক আছে। তাহলে দেখবা তুমি তোমার সক্ষমতা, তুমি তোমার ক্যাপাবিলিটি ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন, একবার সহজ কোশ্চেন। বাংলা সাহিত্যের একটা নিদর্শন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে চর্যাপদ। কি ভাইয়া, এই চর্যাপদ, ঠিক আছে। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এই চর্যাপদের আবিষ্কারকে হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, উনি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। এই ব্যক্তি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তোমার হচ্ছে এটা আবিষ্কার করে, রয়্যাল লাইব্রেরি থেকে এটা আবিষ্কার করে। তাহলে খেয়াল করো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা, চর্যাপদ। আরেকটু খেয়াল করে, আরেকটু মনে করে দিই, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যেটা আছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে মধ্যযুগে, কোন যুগের, মধ্যযুগের নিদর্শন। মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে এই চর্যাপদ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেছে ভাইয়া। তাহলে এটা উত্তর কি, চর্যাপদ। এটা উত্তর কি, চর্যাপদ। আমরা একটু পর দেখবো চর্যাপদের কি আছে। চর্যাপদের সবচেয়ে বেশি কবিতা পদ রচনা করছে কে ভাইয়া, পদ রচনা করছে হচ্ছে কানহপা। হ্যাঁ, মনে রাখবা, কানহপা সবচেয়ে বেশি পদ রচনা করছে। ওকে, চর্যাপদের আবিষ্কারক কি, প্রশ্ন আসছে এটা। মানে চর্যাপদ যে আদি নিদর্শন এটা পাইলো কি। এখন এই যে আবিষ্কার আর উদ্ভাবন, দুইটা পরীক্ষা মাঝে মধ্যে উদ্ভাবন আর আবিষ্কারের মধ্যে একটা পার্থক্য আছে, একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কোথায়, সেটা আসলে কোথায় খেয়াল করো। চর্যাপদের আবিষ্কারক মানে হচ্ছে, আবিষ্কার হচ্ছে কি, যেটা আগে প্রকৃতিতে ছিল বা প্রকৃতির মধ্যে ছিল, একজন মানুষ খুঁজে পাইছে, তখন সেটা আবিষ্কার। আর উদ্ভাবন জিনিসটা হচ্ছে আগে ছিল না, নতুন করে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি, উদ্ভাবন। হ্যাঁ, উদ্ভাবন। ওকে, তাহলে কি দেখো, তোমার হচ্ছে চর্যাপদের আবিষ্কারক কে, তাহলে এইটা হচ্ছে হরপ্রসাদ এই শাস্ত্রী। হ্যাঁ, এটা কিন্তু হরপ্রসাদ স্ত্রী না, এটা কিন্তু শাস্ত্রী। হরপ্রসাদ আমার এক ছাত্র, যখন আমরা অফলাইনে কোচিং করাইতাম, ওই বলতো কি, হয়তো ওই যে আমরা যেমন ছোটবেলায় পড়তাম না, এই যে আমরা বলতাম, লেখা ছিল প্রমথ চৌধুরী, কি ছিল, প্রমথ চৌধুরী, আমরা পড়তাম প্রথম চৌধুরী। ঠিক একইভাবে এক শিক্ষার্থী তোমার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী পড়তে গিয়ে হরপ্রসাদ স্ত্রী পড়ে ফেলছে, হরপ্রসাদ শাস্ত্রীর জায়গায় হরপ্রসাদ স্ত্রী, বুঝতে পারছো, এরকম মিস্টেক হয়ে যায় আর কি। তো দেখো এই যে চর্যাপদের আবিষ্কারক কি, তাহলে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এটা আবিষ্কার করা হয়। একটু বলে রাখি, এই যে চর্যাপদ এটা হচ্ছে পদ্য ভাষায়। হ্যাঁ, কোন ভাষায়, আমরা দুইটা ভাষা পাই, একটা হচ্ছে গদ্যরীতি, এটা পদ্যরীতি। এই যে পদ্যরীতিতে তোমার হচ্ছে রচনা করা হয়েছে, মানে কবিতার আকৃতিতে, বুঝছো, কবিতা যেভাবে রচনা করা হয়, একটা লাইনের সাথে একটা লাইন লিঙ্ক থাকে, ঠিক এই চর্যাপদটা ঠিক কি, এই চর্যাপদের লাইনগুলো হচ্ছে একটার সাথে আরেকটা মিল আছে। তাহলে চর্যাপদটা হচ্ছে কোন রীতিতে, পদ্যরীতিতে। আর চর্যাপদের যে ভাষা, সেটা হচ্ছে সান্ধ্য ভাষা। কি ভাষা, সান্ধ্য বা সন্ধ্যা ভাষা বলা হয় আর কি। হ্যাঁ, সান্ধ্য বা সন্ধ্যা এই ভাষা রীতিতে হয়েছে, বুঝছো। ওকে, তাহলে আমি এটা পাইছি, চর্যাপদের আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী। এটা কোন রীতিতে রচনা করা হয়েছে, এটা হচ্ছে পদ্য রীতিতে, আর সান্ধ্য ভাষা বলা হয়, সান্ধ্য ভাষা। পরবর্তী আসি ভাই, দেখো চর্যাপদের ভাষার সাহিত্যিক নাম কি, এই যে একটু বলছি কিন্তু আমি, চর্যাপদের ভাষার সাহিত্যিক নাম কি, এটা নাম আছে, যে সাহিত্যিকটা নাম আছে, এটা একটু আমি বলছি, তোমাদের এটা বলতে হবে। হ্যাঁ, ওকে, হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে চর্যাপদের ভাষার সাহিত্যিক নাম কি, হ্যাঁ সাহিত্যিক নাম বলছি, সেটা হচ্ছে কি সান্ধ্য ভাষা, সান্ধ্য বা সন্ধ্যা ভাষা। দেখো, সান্ধ্য বা সন্ধ্যা দুইটাই একই। হ্যাঁ, তাহলে এটা কি, এই যে সি নাম্বারটা, উত্তর হচ্ছে আমার কি, সি নাম্বার, উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে ভাইয়ারা,
সবাই একটু উত্তরটা দিবা কষ্ট করে। হ্যাঁ, চর্যাপদের ভাষা সাহিত্যিক নাম কি? উত্তর হচ্ছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। ওকে, পরবর্তী আসি। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে? অন্ধকার যুগ বলা হয় কোন সময়? খেয়াল করো, বাংলা সাহিত্যের অনেকগুলো ডিভাইডেশন, যুগ আছে, অনেকগুলো কি আছে? যুগ আছে, যুগ ভাগ আছে। খেয়াল করো, এই যে আমরা কি পাই? আমরা অনেকগুলো নাম পাই। হ্যাঁ, এই যে দেখো, খেয়াল করো, এই যে অন্ধকার যুগ আমরা জানি, প্রাচীন যুগ, হ্যাঁ নাম পাই প্রাচীন যুগ বাংলা সাহিত্যের। আমরা পাই মধ্যযুগ, মধ্যযুগ পাই, হ্যাঁ মধ্যযুগ পাই। পরে কি আধুনিক যুগ পাই, হ্যাঁ আধুনিক যুগ পাই, আধুনিক যুগ পাই আমরা। এর মাঝখানে একটা যুগ আছে, সেটা হচ্ছে কি অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ একটা পাই। মানে বলাই সেই অন্ধকার যুগটা মানে সময়কালটা কত, কোথেকে কত সাল? মাত্র 150 বছর। কয় বছর? এই মাত্র 150 বছর সময়কে অন্ধকার যুগ বলা হয়। কেন বলা হয়? কারণ আছে। দেখো, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মাত্র কয় বছর? মাত্র 150 বছর। কয় বছর? 150 বছর। তাহলে কোন জায়গায় আছে দেখো 150 বছর? এখানে একটু, এখানে নাই, এই যে এখানে 150 বছর দেওয়া আছে। এখানে কি 150 বছর আছে? 1201 থেকে, হ্যাঁ ওকে 150 বছর কোন সময়কে বলা হয়? এখন এই যে বি নাম্বার দেখো, 1201 থেকে 1350, 1201 থেকে 1350, এই যে মাঝখানে 150 বছর, এই 150 বছর সময়টা, এই 150 বছর সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? কারণ হচ্ছে এই সময়টাতে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচনা হয় না, সাহিত্য রচনা হয়নি তাই তোমাকে এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। আর একটু বলি, আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি, দেখবা এই যুগে তোমার হচ্ছে এই যুগের মধ্যে আমরা পাই যুগ সন্ধিক্ষণ। হ্যাঁ, যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিক্ষণের কবি, যুগ সন্ধিক্ষণের কবিকে, হ্যাঁ কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। দেখো, এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক জিনিস, ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে আরেক জিনিস। তাহলে যুগ সন্ধিক্ষণের কবি, যুগ সন্ধিক্ষণ মানে কি? যে কবিটার সময়ে, এই যে দেখো, উনি প্রাচীনকাল এবং তোমার হচ্ছে মধ্যযুগ, এই দুইটা সময় মাঝামাঝি সময় আসছে উনি। অর্থাৎ প্রাচীনকাল যখন শেষ পর্যায়ে আর মধ্যযুগ যখন শুরু পর্যায়ে, মাঝামাঝি সময় উনি আসছেন, সেজন্য ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। মানে দুইটা যুগের মাঝামাঝি সময়, সন্ধিক্ষণ মানে মিলন অবস্থায় আসছে, মাঝামাঝি সময় ওনাকে বলা, ওনার নাম হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মনে রাখবা। তাহলে উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। ওকে প্রিয় ভাইরা, পরবর্তী আসি। করছে, করলো, করলাম। খেয়াল করো, করছে, করলো, করলাম, শব্দগুলো খেয়াল করো। করছে, করলো, করলাম ইত্যাদি কোন রীতির বৈশিষ্ট্য? দেখো তো, আমরা দুইটা রীতি পাই বাংলা ভাষায়, দুইটা রীতি পাই। একটা হচ্ছে সাধু, আর একটা কি, আর একটা হচ্ছে চলিত, আর একটা কি চলিত, আর একটা হচ্ছে চলিত। সাধু ভাষায় কি পাই? সাধু ভাষায় সর্বনামের সম্পূর্ণ ব্যবহার পাই, সর্বনামের ক্রিয়ার কি পাই? সম্পূর্ণ ব্যবহার পাই। সাধু ভাষায় সর্বনাম আর হচ্ছে ক্রিয়ার কি হয়? ক্রিয়ার সঠিক ব্যবহার হয়, মানে পুরো রূপটা ব্যবহার হবে। আর চলিত ভাষায় সেই রূপটা পুরো ব্যবহার হবে না, সংক্ষিপ্ত হয়ে যাবে। যেমন সখিনারে মাই বলল, আদিম যুগের মানুষ, সে বলল তাহারা ওখানে খেলতে গিয়েছিল। বাট সখিনার মার পুরো ম্যাক্স যেটা আছে, সখিনার ওনার মার ছেলে আজকে এই প্রজন্মে আসছে, উনি কি বলতেছে? উনি এই প্রজন্মে এসে বলতেছে তারা ওখানে খেলতে গেল, তারা সেখানে খেলতে গেল। এখন এই তাহারা থেকে কি হয়ে গেল? তারা থেকে তারা হয়ে গেল। এই যে পরিবর্তনটা দেখো, এটা কত বড় ছিল, মানে পূর্ণরূপ ব্যবহার হয়েছে। এটা হচ্ছে সাধু ভাষা, আর এই যে তারা এটা হচ্ছে ছোট হয়ে গেছে, এটা চলিত ভাষা, চলিত ভাষা। এখন খেয়াল করো, ক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এই যে করেছে, আমি বলতাম সাধু ভাষাটা বলতে করেছিল, করলো, হ্যাঁ করলাম, করিলাম, আমরা বলতাম কি করিলাম, এরকম হয়ে যেত, বুঝছো? তাহলে এই যে পরিবর্তন যে হইতো, করেছে, করলো, করলাম, এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে তোমার জাস্টিফাই করতে হবে, খেয়াল করতে হবে। এখন দেখো, করেছে, করলো, করলাম ইত্যাদি কোন রীতির বৈশিষ্ট্য? হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছ প্রমিত বা চলিত রীতির বৈশিষ্ট্য। সঠিক উত্তর হচ্ছে এটা, সঠিক উত্তর হচ্ছে আমার কি, এই যে এটা বি নাম্বারটা, প্রমিত আর হচ্ছে বা চলিত রীতির বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, মুবিন বলছো বি নাম্বারটা। ওকে, তাহলে প্রমিত বা চলিত রীতির বৈশিষ্ট্য হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, এটা ডান। পরবর্তী আসি, দেখো ব্যাকরণ, ব্যাকরণ। দেখো, ব্যাকরণ শব্দটির কোন ভাষা থেকে আগত, মানে ব্যাকরণ ভাষাটা যে আসছে, এটা বুঝবা, তোমরা দেখবা
তোমরা পড়ছো এই যে নত্য সত্যবিধানের নিয়মের মধ্যে পড়ছো না, নত্য সত্যবিধান এই মূর্ধন্যটা অর্থাৎ এই মূর্ধন্যটা ব্যবহার হয় শুধুমাত্র কোন শব্দে? সংস্কৃত শব্দে। তাহলে তুমি চোখ বুঝে বলে দাও যেখানে এখানে মূর্ধন্য ব্যবহার হচ্ছে মানে কি? এটা অবশ্য সংস্কৃত শব্দ। একবার সিম্পল নিয়ম, একেবারে সিম্পল নিয়ম। তুমি শিখছো, তুমি জেনেছ যে কোনো শব্দের মধ্যে যদি মূর্ধন্য থাকে আর মূর্ধন্যটা ওই শব্দের মধ্যেই থাকে যেটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ ছাড়া মূর্ধন্য ব্যবহার হয় না না না। বুঝতে পারছো? তাহলে যেহেতু এটা মূর্ধন্য এখানে ব্যবহার করা হয়েছে তার মানে অবশ্যই সেটা কি? সি নাম্বার। অবশ্যই সেটা কি হবে? সংস্কৃত শব্দ হবে। আর সংস্কৃত শব্দের আরেক নাম হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। মনে রাখবা এটা কি? তৎসম শব্দ। তো সংস্কৃত শব্দ আরেক নাম কি? তৎসম শব্দ। ওকে, নেক্সট কোশ্চেন আসি, পরবর্তী আসি। দেখো ব্যাকরণ শব্দের মূল অর্থ কি? ব্যাকরণ শব্দটার মূল অর্থটা আমার কি? হ্যাঁ, ব্যাকরণ শব্দের মূল অর্থ হচ্ছে শব্দ তৈরি করা। এটা কি তৈরি করা হবে? না। তারপর কি বিশেষভাবে বিশ্লেষণ করা হবে, বাক্য রচনা করা হবে, না ধ্বনির বিশ্লেষণ করা হবে? মানে ব্যাকরণ শব্দটার যদি সঠিক অর্থ দাঁড় করাই আমরা, তাহলে সঠিক অর্থটা কি হবে? ব্যাকরণ মানে বি মানে হচ্ছে কি? বিশেষ। বি মানে হচ্ছে আমার বিশেষ। বিশেষ কর মানে কি? ভাবা চিন্তা করা, এরকম কিছু করা। তাহলে বিশেষভাবে করা বা বিশ্লেষণ করা, বিশ্লেষণ বিশ্লেষণ করা, এটা হচ্ছে আমার এই যে বিশেষভাবে বিশ্লেষণ করা, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে আমার বিশেষভাবে বিশ্লেষণ করা, বিশেষভাবে বিশ্লেষণ করা। ওকে, তাহলে ব্যাকরণ শব্দের মূল অর্থ হচ্ছে আমার বিশেষভাবে বিশ্লেষণ করা। রাইট, হয়ে গেছে বা? ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেন আমি আসবো, পরবর্তী কোশ্চেন আসতেছি, জাস্ট মিলাবা খালি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এই যে কোশ্চেনগুলো যে কত কনফিউজিং তুমি টের পাবা এখন। দেখো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে, মানে প্রথম যে ব্যাকরণটা আছে এই রচনা করেন কে? রাজা রামমোহন রায়। প্রশ্নবস্তু হবে, প্রশ্নটা খেয়াল করো এখানে কি বলছে। নট বাংলা, দেখো এখানে খেয়াল করো, এই ভাষা তো খেয়াল করো জাস্ট। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কি? এখানে কিন্তু বলা নাই বাংলা ভাষায়। দেখো একটা হচ্ছে ভাষায় আর একটা হচ্ছে ভাষার, আলাদা জিনিস কিন্তু, দুইটা কিন্তু আলাদা জিনিস। বাংলা ভাষার প্রথম, বাংলা ভাষার প্রথম, এটা কিন্তু বাংলা রচনা করা হয় না, জাস্ট বাংলায়, বাংলার একটা ব্যাকরণ রচনা করা হয়েছে, সেটা বাংলা ভাষায় না। এটা মানে হচ্ছে এটা, হ্যাঁ এটা মানে হচ্ছে কি এটা। তো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কি? হ্যাঁ, তাহলে টার্ম বসতে হবে তোমাকে, প্রথম টার্ম বসতে হবে। তোমরা এখানে এই পাঁচটা লাগাবা। তোমরা মনে করবা বাংলা ভাষায় প্রথম রচনা করে কে, তাহলে উত্তর কিন্তু ভুল দিবা। এখানে বলেছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, মানে কি বাংলা ব্যাকরণটা রচনা করা হয়েছে কোন ভাষায়? ভাষা বলা নাই, বাট ভাষার বলা হয়েছে এখানে, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে দেখো, তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সেটা হচ্ছে ম্যানুয়েল দ্য আসাম্পাসাও। ম্যানুয়েল দ্য আসাম্পাসাও এই ব্যক্তি রচনা করেন, সেটা হচ্ছে কি পর্তুগিজ ভাষায়। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে পর্তুগিজ। মনে রাখবা পর্তুগিজ ভাষা রচনা করা হয়, পর্তুগিজ ভাষা রচনা করা হয় এই যে ম্যানুয়েল দ্য আসাম্পাসাও এই ব্যক্তি। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে উত্তর সবাই এই নাম্বার দিছো। যে বলছি না যে পাঁচটা লাগাবে এখানেই, সমস্যাটা তো এই জায়গাটাই হবে, এই জায়গাটা সমস্যা হবে। এই খেয়াল করো কি বলছে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, নট বাংলা ভাষায়। বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করছে এটা বলে নাই কা, বলছে বাংলা একটা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণ রচনা করছে তোমার হচ্ছে কি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করছে কে? আর যদি বলা হয় বাংলা ব্যাকরণটা বাংলা ভাষায় প্রথম রচনা করছে কে, তখন রাজা রামমোহন রায়। তখন রাজা রামমোহন রায়। যদি বলা হয় বাংলা ভাষার ব্যাকরণটাকে রচনা করেন, তাহলে উত্তর হবে ম্যানুয়েল দ্য আসাম্পাসাও। ওকে, এখন বুঝতে পারছো। তাহলে সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, আমার সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী আসি। বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ, এখন এটা বল, এখানে উত্তর কি বল? এটা উত্তরটা কি বল? এটা বলতে পারবে, এটা সহজ। তুমি যেটা প্রথম বলছিলে এটাই উত্তর। বাংলা ভাষা, দেখো প্রথম কোশ্চেনটা, আগের কোশ্চেনটা কি ছিল? আগের কোশ্চেনটা ছিল এরকম, এই যে দেখো আগের কোশ্চেনটা ছিল এটা, বাংলা ভাষার রচিত প্রথম, এটা বলছে। এখানে বলছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, আর এখানে বলছে বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এখানে উল্লেখ করে দিচ্ছে যে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণটা রচনা করা হয়েছে। এটা রচনার নামটা কি? প্রথম যে বাংলা ব্যাকরণটা হয়েছে রচনার নাম কি? এটা কি গৌরী ব্যাকরণ, চর্যাপদ, ভাষ্য, নাকি যে বঙ্গ ব্যাকরণ? এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা কি? দেখো বাংলা ভাষার রচিত প্রথম ব্যাকরণ রচনা করেন কে, সেটা উত্তর কি? সেটা হচ্ছে গৌরী ব্যাকরণ। কি ব্যাকরণ ভাইয়া?
আমার উত্তর হচ্ছে গৌরী ব্যাকরণ। ঠিক আছে, উত্তর হচ্ছে আমার গৌরী ব্যাকরণ। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। এর পরবর্তী আমি আসি, পরবর্তীটা খেয়াল করো, পরবর্তী তোমাকে বলতেছি আমি। তাহলে গৌরী ব্যাকরণ রচনা করেন কে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় রচনা করেন। এতটুকু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসি, দেখো নিচের কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? ব্যাকরণের কি নয়? আলোচ্য বিষয় নাই। পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে খেয়াল করো, পরীক্ষায় যেখানে পেজটা সম্ভাবনাটা লাগে, নিচের কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? নয় বলা হয়েছে। এখন আমরা জানি ব্যাকরণ আলোচ্য বিষয় কি কি আছে? ধ্বনিতত্ত্ব আছে, অর্থতত্ত্ব আছে, পরে কি বাক্যতত্ত্ব আছে, আর এটা হচ্ছে শব্দতত্ত্ব আছে। এগুলো আমরা পাইছিলাম। বাট এখানে দেখো তো, এখানে একটা পেজ আছে, এখানে একটা নাই। সেটা উত্তরটা কি? হ্যাঁ, তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটা? ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, শব্দতত্ত্ব আলোচ্য বিষয়, বাক্যতত্ত্ব আলোচ্য বিষয়। কিন্তু সি নাম্বার হচ্ছে কি? সি নাম্বার কিন্তু আলোচ্য বিষয় না। এই যে কাব্যতত্ত্ব, কি তত্ত্ব? কাব্যতত্ত্ব, এরা কিন্তু আলোচ্য বিষয় না। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তো সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী আসি, দেখো অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে? অষ্টাধ্যায়ী ব্যাকরণের গ্রন্থটির রচয়িতা কে? এই যে অষ্টাধ্যায়ী, এটা হচ্ছে একেবারে পৃথিবীর প্রথম ব্যাকরণ গ্রন্থ। এটা নট বাংলা, নট ইংলিশ, এটা একটা ব্যাকরণ গ্রন্থ। ব্যাকরণ গ্রন্থ মানে নিয়মকানুন কোনটা কিভাবে হবে, এই নিয়মকানুন গ্রন্থটা রচনা করছেন। এই রচনা করছেন কে বা রচয়িতা কে? হ্যাঁ, সে হচ্ছে এই যার কেউ না, সে হচ্ছে পাণিনি। এই পাণিনি অগ্রদূত বলা হয়, ব্যাকরণের অগ্রদূত বলা হয় পাণিনিকে। এই পাণিনিকে অগ্রদূত বলা হয়। ওকে, তাহলে উত্তর হচ্ছে পাণিনি, সি নাম্বারটা উত্তর হচ্ছে ভাই পাণিনি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আসি, দেখো পরবর্তীটা দেখবো আস্তে সব দেখে বলবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তার বাক্য একটা, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? প্রশ্ন হয়েছে এটা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? ডিরেক্টরকে পড়াইলাম। হ্যাঁ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় মোট হচ্ছে আমার কয়টা? মোট হচ্ছে আমার এই যে মোট 4টি। কয়টি? 4টি। কি কি? একটা বলছিলাম, জাস্ট মনে রাখবা, ওই যে অপরাধ যে টেকনিক, অপরাধ অদি অর্থতত্ত্ব, পদে পদক্রম, রতে রূপতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব। অপরাধ দিয়ে মনে রাখবা জাস্ট। অপরাধী গান আছে না? হ্যাঁ, তুই বড় অপরাধী রে, ও মাইয়া রে মাইয়া, তুই বড় অপরাধী রে। এই যে অপরাধী দিয়ে মনে রাখবা। হ্যাঁ, এই যে অপরাধী, হ্যাঁ গান আছে না কি জানি, ছোটবেলায় শুনতে, ছোটবেলা 6-7 বছর আগের কাহিনী আর কি, তোমরা শুনতে আর কি। যখন ক্লাস 6-7-এ পড়ো, তখন ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা দে ফিরাইয়া দে, এরকম একটা গান আছে, বুঝছো? এই গানের জাস্ট মনে রাখবো অপরাধী গান আর কি। হ্যাঁ, তাহলে দেখবা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় তোমরা একবার ইজিলি মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে উত্তর পাইছো ভাই? উত্তর হচ্ছে 4টি। উত্তর হচ্ছে আমার 4টা। ওকে, পরবর্তী কোশ্চেন আসি, বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির, এখানে কিন্তু স্পেসিফিক করে বলে নাই যে স্বরধ্বনি বলে নাই, এখানে স্পেসিফিক স্বরধ্বনি বলে নাই। আবার এখানে তোমার হচ্ছে স্বরধ্বনি যেহেতু বলে নাই, এখানে আবার ব্যঞ্জন ধ্বনিও বলে নাই। হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনিও বলে নাই। এখানে বলা হয়েছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি দুইটা মিলেই বলা হয়েছে। হ্যাঁ, আলোচ্য বিষয় 4টা। গুড। ওকে, দেখো তাহলে বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা কত? মৌলিক ধ্বনির সংখ্যা কত? এখানে স্পেসিফিক দেখো আমি কি পাই, আমার স্বরধ্বনির মধ্যে পাই 7টা। কয়টা? 7টা পাই, যেগুলো মৌলিক। স্বরধ্বনির মধ্যে 7টা, আর ব্যঞ্জনধ্বনির মধ্যে মানে কয়টা? 30টা পাই। তাহলে 30 আর 7 কত যোগ করলে হয়? 30 আর যোগ 7 যোগ করলে হচ্ছে আমার 37, মানে 37। এই 37টা হচ্ছে বাংলা ভাষার মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টা। এই যে 37টা এখানে উল্লেখ করে দিচ্ছি আমি। হ্যাঁ, 37টা। তাহলে সঠিক উত্তর পাইছো? ওকে, হ্যাঁ 37। উত্তর হচ্ছে 37টা। কয়টা? সি নাম্বারটা উত্তর হচ্ছে 37টা। কিভাবে দেখাইলাম? স্বরধ্বনি 7টা, ব্যঞ্জন মৌলিক ধ্বনি হচ্ছে 30টা। ব্যঞ্জন মৌলিক ধ্বনি হচ্ছে 30টা। ওকে, হ্যাঁ 30 + 7 37। গুড, মাহমুদা বলছো, ফারজানা আক্তার বলছো। ওকে, পরবর্তী আসে, দেখো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? একটু আগে বললাম না, ভেঙে দিলাম, তখন তো একবারে ইজিলি হয়ে যাবে। তো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? উত্তর কি 5, 6, 7, 8। এই 7টা। দেখো উত্তর কয়টা তোমরা বলো, একদম বলে ফেলছো। 7টি। কয়টি? 7টি। কি কি? এটা হচ্ছে অ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে এ। এই যে এই 7টা।
এই 7টা অ আ ই উ, তারপর হচ্ছে এ উ আর এ, এই 7টাকে আমরা বলি মৌলিক স্বরধ্বনি। কি ধ্বনি? মৌলিক স্বরধ্বনি 7টা। এই 7টা রেখে দিয়েছে এখানে সুন্দর। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আমার, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, উত্তর হয়ে গেছে। তাহলে 500 7টা কি কি এখানে উল্লেখ করে দিছি কিন্তু। পরবর্তী আসি ভাই, দেখো তালব্য। তালব্য মানে কি তোমাকে বুঝতে হবে। এই তালব্য বলা হয়েছে, তালব্য ব্যঞ্জনের উদাহরণ আমরা জানি কণ্ঠ পাই, হ্যাঁ কণ্ঠ, পরে হচ্ছে কি মূর্ধন্য পাই, পরে তালব্য পাই, হ্যাঁ তালব্য, সরি এখানে এটা হবে, আগে আসবে এটা। প্রথম কি পাই? প্রথম হচ্ছে কণ্ঠ, যেগুলো কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়। আর পরে পাই কি? পরে পাই আমরা তালব্য, হ্যাঁ তালব্য পাই। পরে কি? মূর্ধা, এইটা পাই। পরে হচ্ছে কি? পরে দন্ত, পরে হচ্ছে উষ্ঠ, পরে হচ্ছে উষ্ঠ। মানে বাংলা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় 5টা ধাপ আছে, 5টা শ্রেণী বিভাগ আছে। একটা কণ্ঠ, একটা তালব্য, মূর্ধ, দন্ত আর হচ্ছে উষ্ঠ। এবার প্রশ্ন হচ্ছে তালব্য মানে কি? মানে তালু দিয়ে যেগুলো উচ্চারিত হয় এগুলো তালব্য ধ্বনি। এখন তুমি তোমাকে খুঁজে বাই করতে হবে। দেখো তালব্য কি কি আমরা জানি। কণ্ঠ মানে হচ্ছে ক, কণ্ঠ মানে কি কি? কণ্ঠ মানে হচ্ছে ক, খ, ঘ, গহ আর হচ্ছে উ, এই 5টা হচ্ছে কণ্ঠজাত ধ্বনি। আর চ, এ ছ, জ, জহ আর হচ্ছে ইয়, এই যে 5টা, এই 5টাকে বলা হয় তালব্য। পরবর্তী কি আছে? পরবর্তী আছে কি? মূর্ধন্যের মধ্যে কি আছে? ত, থ, দ, দহ আর হচ্ছে কি দন্তন্য, এই যে সরি মূর্ধন্য, এই যে মূর্ধন্য, এই 5টা হচ্ছে মূর্ধন্য। এই কোন পর দন্ত কি আছে? দেখো দন্ত হচ্ছে কি? দন্ত হচ্ছে ত, তারপরে থ, তারপর হচ্ছে দ, পরে দহ আর হচ্ছে দন্তন্য। এখানে ট ঠ হবে ভাইয়া, এখানে হবে ট ঠ। জাস্ট এই যে প্রথম মূর্ধন্য যেটা ছিল, এই মূর্ধন্যের মধ্যে কি হবে? মূর্ধন্যের মধ্যে ট, ঠ, ঢ, তোমার হচ্ছে ডহ আর হচ্ছে মূর্ধন্য, এই 5টা। এই 5টা হচ্ছে আবার কি? 5টা হচ্ছে মূর্ধন্য। আর এই তালব্য যেগুলো বলছিলাম, তালব্য, এই তালব্য বলছিলাম কি কি ভাইয়া? তাহলে বলছিলাম চ, ছ, ঝ, জহ আর হচ্ছে ইয়, এইগুলো। আর উষ্ঠ যেগুলো কি ভাইয়া? উষ্ঠ হচ্ছে আমার এইগুলো। উষ্ঠ জাস্ট যেগুলো ঠোঁট থেকে উচ্চারিত হবে, যেগুলো কি হবে? যেগুলো ঠোঁট থেকে উচ্চারিত হবে সেগুলো কি কি? একটা হচ্ছে প, একটা হচ্ছে ফ, একটা হচ্ছে ফ, একটা হচ্ছে ব, একটা বহ আর হচ্ছে ম, এগুলো হচ্ছে আমার উষ্ঠ। এগুলো কি? এগুলো হচ্ছে আমার উষ্ঠ, হ্যাঁ এগুলো হচ্ছে আমার উষ্ঠ। ওকে ওকে ঠিক আছে। উষ্ঠ মানে কি? উষ্ঠ মানে হচ্ছে যেগুলো ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, যেগুলো কি হয়? ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। ক্লিয়ার? ওকে 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 ঠিক আছে, পেয়ে গেছি ভাই আমরা। পরবর্তীতে আসবো। ওকে দেখো খেয়াল করো, পরেরটা কি? পরেরটা হচ্ছে নিচের কোনটি মূর্ধন্য ব্যঞ্জন? লিখে দিয়েছি কিন্তু আগেরটা কিন্তু লিখে দিয়েছি, এখন তোমাকে স্পষ্ট বলতে পারবা। মূর্ধন্য মানে কি? যেগুলো মানে মূর্ধ থেকে উচ্চারিত হয়, যেমন কি ট, হ্যাঁ ঠ, ঢ, পরে ডহ হচ্ছে কি মূর্ধন্য। এই যে 5টা, এই 5 ভাই এরা হচ্ছে মূর্ধ, হ্যাঁ মূর্ধন্য আর কি। তাহলে স্পষ্ট করে যেগুলো হচ্ছে তালব্য। ওকে তুমি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি উত্তর পেয়ে গেছো। ওকে বি নাম্বারটা, তাহলে উত্তর হচ্ছে কি এটা? এটা উত্তর কি বলতে হবে? এটা উত্তর কি? যদি কোনটা মূর্ধন্য সেটা হচ্ছে ট নাম্বার, ট, এই নাম্বারটা উত্তর হচ্ছে বি। এই দেখো নিচে কোনটি মূর্ধন্য সেটা হচ্ছে ট, ঠ, ড, ড মূর্ধন্য। এই যে ট, এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে ট। ওকে পারছো তোমরা। পরেরটা আছে দেখো, পরেরটা খেয়াল করো, নিচের স্পষ্ট ব্যঞ্জনের সংখ্যা কতটা? স্পষ্ট ব্যঞ্জন কয়টা? ওই যে দেখো ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলোকে সবগুলোকে বলো স্পষ্ট ব্যঞ্জন। স্পষ্ট ব্যঞ্জন। এখন আমাকে বলতো স্পষ্ট বা স্পর্শী ব্যঞ্জন কোনগুলা? কয়টা? দেখো তো ক থেকে ম পর্যন্ত কয়টা বর্ণ হয়? গুনে গুনে বাই করে তাহলে উত্তর পেয়ে যাবা। ক থেকে অনেক ক, খ, গ, ঘ, উ, চ, ছ, ঝ, ঝ, ই, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, দহ দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই যে গণছি, এই বললাম এখন কয়টা? এই কয়টা যতটা হবে উত্তর হচ্ছে এতটা। উত্তর ঠিক অতটাই। হ্যাঁ উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার 25টি। এই যে উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে আমার কয়টা? 25টা। তাহলে স্পষ্ট ব্যঞ্জনের সংখ্যা কতটা? উত্তর হচ্ছে আমার 25টি। কয়টি? 25টি। ওকে শেষ। পরবর্তী আসি দেখো, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার শব্দগুলোতে মূর্ধন্য নদ্যতত্ত্ব বিধান প্রযোজ্য নয় কেন? দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার শব্দগুলিতে নত্য বিধান প্রযোজ্য নয়, মানে এগুলোতে নত্য বিধান হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল বাট হয়নি। কেন হয়নি? কারণটা বলতে হবে এখানে।
কেন হয়নি কারণটা এখানে বলতে হবে, এখানে বলা আছে, অপশনে দেওয়া আছে, তোমাকে বলতে হবে এখানে কেন হইলো না। হ্যাঁ, অপশনগুলো এখানে দেওয়া, তৎসম শব্দ বলে, আমরা জানি তৎসম শব্দ হলে মূর্ধন্য হবে, তাহলে এই শব্দের এই অপশনটা মিলে না, এটা হয় না। দেশি শব্দের মধ্যে না, বিদেশি শব্দ না, এটা বিদেশি শব্দ না, বাংলা শব্দই। দেখো তাহলে কি বলছে, সমাসবদ্ধ, কি বলছে, সমাসবদ্ধ। এই সমাসবদ্ধ এর কারণে, এই যে এর কারণে তোমার হচ্ছে বাংলা শব্দগুলা যেগুলো আছে, এই যে শব্দগুলা এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল বাট হয়নি, কারণ হচ্ছে এগুলো সমাসবদ্ধ শব্দ। তাহলে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হয় না, মূর্ধন্য হয় না। তাহলে দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, এই শব্দগুলো সমাসবদ্ধ শব্দ, যার কারণে এখানে মূর্ধন্য হবে না, এগুলো মূর্ধন্য হবে না। ওকে, তাহলে শেষ। পরবর্তী আসি, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ব্যবহার হয়েছে, মানে যেটা কোনো নিয়ম মানে নাই, বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি নিত্য মূর্ধন্য বলি, মানে কোনো নিয়ম টেম মানে নাই, এমনিতেই উনি মূর্ধন্য বসে গেছে, আবার বানানটাও সঠিক, বানানটা ঠিক ওভাবেই লেখা হয়। এখন সেই বানানটা কোনটা, এটা কি ঘন্টা, মূর্ধন্যের মধ্যে ঘন্টা, আমরা জানি ট বর্গীয় ধ্বনির আগে, তোমার ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য হয়, তাহলে মানে এটা নিয়ম অনুযায়ী হয়েছে, এই নাম্বারটা নিয়ম অনুযায়ী হয়েছে। ওকে, ঠিক আছে, এখানে বলা হয়েছে নিয়ম না মেনে হয়েছে যেটা, সেটা উত্তর। তারপর দেখো ব্যাকরণ, ব্যাকরণ বানানোর মধ্যে র আছে, এখানে র এর পরে মূর্ধন্য হয়, জানি, নিয়ম পড়ছি আমরা, তাহলে উত্তর হচ্ছে এটাও নিয়ম মানছে, এটাও বাদ। পরে দেখো ভাষণ বানানটা খেয়াল করো, ভাষণ, ভয়কার ভা মূর্ধন্য স পরে ন, হ্যাঁ ভাষণ পাইলাম। এই ভাষণ বানানটা খেয়াল করতো, আমরা জানি রি, তারপর হচ্ছে কি র, আর হচ্ছে মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য হয়, এই যে মূর্ধন্য স এবার মূর্ধন্য হয়েছে, আমার এটাও নিয়ম মানছে। নিয়ম মানা নাই কোনটা, উত্তর হচ্ছে সি নাম্বারটা, কণিকা, কণিকার মধ্যে মূর্ধন্য দিছে এখানে, বাট কয় পরে মূর্ধন্য আমরা এই নিয়ম পড়ি নাই, নিয়ম নাই এরকম, বাট এখানে মূর্ধন্য হবে, কণিকা মানানটা এভাবেই হবে, এটাই রাইট, তাহলে এটাই স্বভাবত মূর্ধন্য হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে কণিকা। ওকে, হয়ে গেছে। পরে আসি, স্ট বলা হয়েছে, দেখো স্ট, এস পরে কি আমরা যে এটাকে বলি স্ট, হ্যাঁ এরকম বলে আর কি। এই যে এই শয়েট, এই যে শয়েট, এই যুক্ত ব্যঞ্জনটি কোন ধরনের শব্দ ব্যবহৃত হয়, খেয়াল করো। একটা আমরা দুই রকমের পাই, একটা হচ্ছে মূর্ধন্য স দিয়ে, যেমন কষ্ট, হ্যাঁ কষ্ট পাই, যেমন কষ্ট। আবার বলি স্টেশন, কি বলি স্টেশন বলি না, স্টেশন, এই যে স্টেশন, এখানে দন্তস্ব হয়েছে, বাট এখানে হলো মূর্ধন্য স, কারণটা কি, কারণ এই শব্দটা শুধুমাত্র বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিদেশি শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে স্ট যুক্ত ব্যঞ্জনটি কোন ধরনের শব্দে ব্যবহার হয়, উত্তর হচ্ছে আমার বিদেশি, উত্তর হচ্ছে বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। ঠিক আছে, বিদেশি বলতে এটা সবগুলো বোঝাবে, উত্তর হচ্ছে বিদেশি, বি নাম্বারটা। ওকে, পরবর্তী আসি, দেখো সত্য বিধান অনুসারে কোন বানানটা ভুল, মানে কি নিয়মে অনুযায়ী, সত্য বিধান অনুযায়ী, ওই অনুযায়ী তোমার হচ্ছে একটা বানান ভুল দেওয়া আছে, এখানে বানানগুলো একটা ভুল দেওয়া আছে, ভুল বানানটা আমাকে খুঁজে বাই করতে হবে, ওই ভুল বানানটা আমাদের কি করতে হবে, খুঁজে বাই করতে হবে। হ্যাঁ, সত্য বিধান অনুসারে কোন বানানটা ভুল, ওটাকে আমাদের খুঁজে বাই করতে হবে। এখন দেখি, খেয়াল করো বৃষ্টি বানানটা খেয়াল করতো, বৃষ্টি, বয় রিকার, শয়ে ট রসিকার, বৃষ্টি, এই দেখো রিকার আছে, রিকারের পর মূর্ধন্য স হবে, তাহলে মানে নিয়ম মানছে, হ্যাঁ নিয়ম মানছে, তাহলে এটা সঠিক। তুষ্ট বানানটা খেয়াল করো, তুষ্ট বানানটার মধ্যে শয়ে ট দেওয়া আছে, এভাবে আমাদের এই টটাকে মূর্ধন্য স, এটাও নিয়ম মানছে, কোনো সমস্যা নাই। উৎকৃষ্ট বানানটার মধ্যে রিকার আছে, শয়ে ট হবে, এ মানছে, নিয়ম মানছে, ঠিক আছে। কিন্তু সি নাম্বার যে বানানটা দেওয়া আছে রেজিস্টার, কি দেওয়া আছে, রেজিস্টার, এক রেজিস্টার শব্দ হচ্ছে বিদেশি শব্দ, এটা হচ্ছে কি বিদেশি শব্দ, বা তোমার হচ্ছে ইংরেজি শব্দ, যার কারণে এখানে কি দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। মূর্ধন্য স যে এটা মূর্ধন্য স বলা হয়, মানে এই যে এটা মূর্ধন্য স, এটা হবে না, কারণ কি এটা বিদেশি শব্দ, সেজন্য মূর্ধন্য স হবে না, সেজন্য মূর্ধন্য স এখানে হবে না। ওকে, এটা হয়ে গেছে। তাহলে পরবর্তী আসি, দেখো ওরিকে ধমন করে যে তাকে আমরা এক কথায় কি বলি, অর্থাৎ ওরিকে ধমন করে এমন জিনিসটাকে আমরা এক কথা কি বলি, অরিন্দম। ওরি মানে হচ্ছে শত্রু, ওরি মানে কি ভাইয়া, ওরি মানে হচ্ছে আমার শত্রু, ওরি মানে কি, ওরি মানে শত্রু। তো ওরিকে অর্থাৎ শত্রুকে ধমন করে যে তাকে এক কথায় বলা হয় অরিন্দম, কি বলা হয়, এক কথায় বলা অরিন্দম বলা হয়। এই তো হ্যাঁ,
এক কথা হচ্ছে অরিন্দম। তাহলে অরিকে ধমন করে যে এক কথা হচ্ছে কি অরিন্দম, অরিকে ধমন করে যে এক কথা হচ্ছে অরিন্দম। ওকে, অরিন্দম। পরে আসি, দেখো অরিকে ধমন করে যে কি এক কথা অরিন্দম বলা হয়। এরপরে কি বলছে, ব্যর্থ। এই যে বানানটা খেয়াল করো, ব্যর্থ, এই যে বানানটা, ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো। এখন চিন্তা করো তো, ব্যর্থ যে শব্দটা আছে এর মাঝখানে কি আছে, জফলা আছে। এখন সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের শিক্ষার্থীরা ভালো জানো, জফলা যদি দেখে শব্দের মাঝখানে, তার পরিবর্তে আমরা কি দিই, রসিকার দিই। তার পরিবর্তে আমরা কি দিই, রসিকার দিই। এখন সেই অনুযায়ী উত্তরটা কি হবে, সেই অনুযায়ী আমাদের উত্তরটা কি হচ্ছে, এখানে উত্তরটা কি হবে, বি। হ্যাঁ, ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো, ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো কোনটা, হ্যাঁ এই যে একজন বলছো, হ্যাঁ একজন বলে ফেলছো, ওকে ওকে, একজন বলছো বি যোগ অর্থ, এই যে গুড। তাহলে এই জফলা কই আছে, এখানে জফলা, জফলা পরিবর্তে কি হবে, রসিকার হবে। তাহলে বি যোগ, এখানে একটা অ আছে, অ পরে থয় রে অর্থ, তাহলে বি যোগ অর্থ, এর মানে এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ অর্থ, ব্যর্থ। বি যোগ অর্থ এটা হচ্ছে ব্যর্থ। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর সেই হিসাবে অর্থ হচ্ছে সি নাম্বারটা, সেই নাম্বার, সি নাম্বার আমার সঠিক উত্তর। পরে দেখো, একই নিয়মে প্রত্যাবর্তন, একই নিয়মে প্রত্যাবর্তন, এই যে প্রত্যাবর্তন যে শব্দটা আছে ওই নিয়মের মধ্যে, জফলা নিয়মের মধ্যে পড়বে, জফলা এই নিয়মের মধ্যে পড়বে। এখন এই নিয়মের উত্তরটা কি হবে, এখানে সঠিক উত্তর কি হবে, বলো। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, দেখো প্রত্যাবর্তন যেটা আছে, তাহলে জফলা কোথায় আছে, জফলা আছে, তাহলে জফলা বলে তো কি দেবো, রসিকার দেবো। প্রতিযোগ কি আছে, প্রতিযোগ আবর্তন, প্রতিযোগ আবর্তন, এই যে এখানে দেওয়া আছে বি নাম্বারটা, বি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। প্রতিযোগ আবর্তন, আমার জফলা হবে কেন, এই বিশ্বক হবে কেন, বিশ্বক হবে না এখানে, তাহলে সেই বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, বি। প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন, প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন। ওকে, তাহলে পাইছো ভাইয়া, উত্তর পাইছো। ওকে, পরে দেখো তন্নি, যে শব্দটা দেওয়া আছে তন্নি, হ্যাঁ তন্নি শব্দটা দেওয়া আছে, এই শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ করতে হবে। তন্নি শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ, বলো। হ্যাঁ, প্রতিযোগ আবর্তন, অ্যান্সার ঠিক আছে। এখন আমার তন্নি যে শব্দটা আছে, এই শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, দেখো তন্নি আমরা জানি ব ফলা থাকলে তার পরিবর্তে রসিকার হয়, তার পরিবর্তে রসিকার, তাহলে কি তো নরস্কার, তনু প্লাস দীর্ঘ ই, তনু প্লাস দীর্ঘ ই, তনু প্লাস দীর্ঘ, সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে তনু প্লাস দীর্ঘ কোথায় আছে, এই সি নাম্বারের মধ্যে আছে, এই যে সি নাম্বার আমার মধ্যে আছে, তনু প্লাস দীর্ঘ ই। ওকে ওকে, ঠিক আছে, হয়ে গেছে। পরে দেখো, অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় আমার কোন পত্রিকায়, হ্যাঁ বলো। অপরিচিত যে গল্পটা আছে এই গল্পটা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, ভারতবর্ষ পত্রিকায়, মোহাম্মদী, সবুজপত্র, মাসিক, তারপর হচ্ছে বসন্তিকা, কোনটা, হ্যাঁ কোনটা, অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, সি নাম্বার, হ্যাঁ সবুজপত্র পত্রিকায়, গুড। তাহলে অপরিচিত গল্পটা প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকা, মনে রাখবা সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন আসি, দেখো নেক্সট, কল্যাণীর বিয়ের সময় তার বয়স কত ছিল, এইখানে তো পেজটা লাগাও। হ্যাঁ, বিয়ের সময় বয়স কত, আর হচ্ছে গল্পের সময়, গল্প যখন লেখে, হ্যাঁ তা আজ তার বয়স কত, অর্থাৎ বিয়ের সময় বয়স কত ছিল, বিয়ের সময় তার বয়স কত ছিল, আর আজকে তার বয়স কত, বিয়ের সময় তার বয়স ছিল কত, 15 বছর বয়স, আর আজকে তার বয়স হচ্ছে 19 বছর। কত বছর, 19 বছর, ঠিক আছে। তাহলে বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল হচ্ছে 19 বছর, 15 বছর, আর আজকে তার বয়স হচ্ছে 19 বছর, মাঝখানে ডিফারেন্স 4 বছর, হ্যাঁ 4 বছর, ঠিক আছে। উনি বয়স 23, আজকে 27, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, পরবর্তী প্রশ্ন আসি, দেখো অনুপমের মামা তার থেকে কত বছরের বড় ছিল, অনুপমের মামা তার থেকে কত বছরের বড় ছিল, প্রশ্ন করা হয়েছে এটা। তাহলে অনুপমের মামা তার থেকে কত বছরের বড়, এটা আমার জানতে চাওয়া হয়েছে, আমি উত্তরটা দিব। অনুপমের মামা তার থেকে কত বছরের বড়, একটা কি এ বি সি ডি, কোনটা,
হ্যাঁ এটা হচ্ছে 6 বছরের বড়, 6 বছর, বছর এমনি ছিল, বছর 6 বছর বড় ছিল, এরকম লেখা ছিল আর কি গল্পের মধ্যে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6 বছরের বড় ছিল, 6 বছরের বড়। ওকে, হরিশ কোথায় কাজ করে? এই যে হরিশ কোথায় কাজ করে, হরিশ কাজ করে হচ্ছে, হরিশ কাজ করে কোথায়, আর হরিশ কাজ করে ফিরছে কোথায়, মানে কাজে কোথায় আসছে, দুইটাই ক দিয়ে শুরু, দুইটাই ক দিয়ে শুরু। যেখানে কাজ করে সেই জায়গাটার নাম ক দিয়ে শুরু, যেখানে কাজ থেকে ছুটি পেয়ে আসছে সেটাও ক দিয়ে শুরু। এখন দেখো হরিশ কোথায় কাজ করে, হরিশ কোথায় কাজ করে, এই প্রশ্নের উত্তরটা যদি আমি করি বা দেই, তাহলে সেই সব উত্তর হচ্ছে আমার হরিশ কাজ করে কানপুরে, আর ছুটি পেয়ে আসছে কোথায়, কলকাতায়, কলিকাতায় আসছে, কলিকাতায় আসছে, ঠিক আছে। তাহলে ছুটি পেয়ে আসছে কলিকাতায়, আর তোমার হচ্ছে কাজ করে হচ্ছে কানপুরে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। অপরিচিতা গল্পটি রচিত হয়েছে প্রথম পুরুষে, তৃতীয় পুরুষে, দ্বিতীয় পুরুষে, উত্তম পুরুষে। উত্তম পুরুষ মানে হচ্ছে জাস্ট আমি আমরা, আমরা যেই মানে সম্বোধন যেটা করা হবে সেটা হচ্ছে উত্তম পুরুষ। প্রথম পুরুষ হচ্ছে সে তারা এরকম, হ্যাঁ। দ্বিতীয় পুরুষ হচ্ছে তুমি তোমরা এরকম বোঝায় আর কি, সেকেন্ড পার্সন আর কি। ওকে, এখানে এটা বলো ভাইয়া, 6 বছর, ঠিক আছে ভাইয়া। অপরিচিতা গল্পটি রচিত হয়েছে প্রথম পুরুষে, তৃতীয় পুরুষে, চতুর্থ পুরুষে, হ্যাঁ দ্বিতীয় পুরুষে না উত্তম পুরুষে? ওকে, এইটা উত্তরটা কি হবে? অপরিচিত গল্পটি রচিত হয়েছে উত্তম পুরুষ নাকি প্রথম পুরুষ? হ্যাঁ উত্তম পুরুষ। উত্তর কি? উত্তর হচ্ছে উত্তম পুরুষ ভাষা রচিত হয়েছে। এই যে আসছি, এখন দেখো পারিবারিক শব্দ যেগুলো পড়বা, পারিবারিক শব্দ যেগুলো দেখবা, কি বলছে? ক্যাবিনেট, মন্ত্রিসভা, কেবল, তার, কেবল কি কি বলছে এটা, তার বার্তা, কেবল, গ্রাম আর কি বলছে, কি ক্যালেন্ডার, হ্যাঁ কালমানি, তলবি টাকা, বলছে ক্যালিগ্রাফি, হ্যাঁ ক্যাম্পেইন, ক্যাম্পাস, ক্যানেল, ক্যানন, হ্যাঁ ক্যান্টনমেন্ট, এই শব্দগুলো যেখানে এখানে দেওয়া আছে, এই শব্দগুলো একটু মুখস্থ করতে হবে তোমাকে, একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এও তোমার মুখস্থ হবে। শব্দগুলো বলে দিচ্ছি আমি, ক্যাবিনেট, কেবল, হ্যাঁ কেবল গ্রাম, এগুলো ক্যান্টনমেন্ট, ক্যানভাসিং, ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যাঁ কোটিং, তারপরে হচ্ছে কোড অফ কন্ডাক্ট শব্দটা আছে, পরে কলেজ, কোলাবোরেটর, হ্যাঁ কোলাবোরেটর মানে সহকর্মী, সহযোগী যে থাকে আর কি এরা। তাহলে এই জিনিসগুলো দেখে রাখতে হবে তোমাকে, এই যে শব্দগুলো যেগুলো বলছে এগুলো একটু দেখে রাখতে হবে, এগুলো একটু দেখে রাখবা। এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ, হ্যাঁ পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দগুলো দেখে রাখতে হবে তোমাকে, হ্যাঁ এগুলো একটু দেখে রাখবা। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ এগুলো দেখবা। পাশাপাশি এ বি সি ডি, এই চারটা এ বি সি, অর্থাৎ এ দিয়ে শুরু যেগুলো আছে, বি দিয়ে শুরু যেগুলো আছে, সি দিয়ে শুরু যেগুলো আছে, ডি দিয়ে শুরু যেগুলো আছে, এগুলো সব দেখে রাখবা। রাত 10টায় তোমার হচ্ছে মেগা মডেল টেস্ট, তোমার হচ্ছে মেগা মডেল টেস্ট 1 হবে, বাংলা লেকচার 1 থেকে 5 যেগুলো পড়ানো হয়েছে এগুলো সব, হ্যাঁ রাত 10টায় 50 নম্বরে, কয় নম্বর? 50 নম্বরে একটা পরীক্ষা হবে, সময় থাকবে মাত্র 30 মিনিট, সময় থাকবে 30 মিনিট। রাত 10টায় 1 থেকে 5 বাংলা লেকচার যা পড়ানো হয়েছে, যে টপিকগুলো আছে সবগুলো নিয়ে একটা পরীক্ষা হবে, মেগা মডেল টেস্ট 1, সময় থাকবে 30 মিনিট, নম্বর থাকবে 50 নম্বর, নম্বর থাকবে 50 নম্বর, নম্বর থাকবে 50 নম্বর, ঠিক আছে? তাহলে আশা করি সুন্দর মতো দিতে পারবা, আশা করি সুন্দর মতো একবার সব শেষ করতে পারবা। এখনো সময় আছে, এখনো পড়লে আরো 2-2.5 ঘন্টা সময় আছে, এই সময়টাতে সুন্দর মতো ইউজ করতে পারলে দেখবা তুমি থাকবা না, তুমি সুন্দর মতো ভালো একটা রেজাল্ট করতে পারবা না। আজকের জন্য এগুলো এ বি, আজকের জন্য এগুলো না, এ বি সি ডি চারটাই, এই চারটাই, হ্যাঁ সেকেন্ডটা বললাম হচ্ছে এই শীট দেওয়া হয়েছে একবার প্রথমে টেলিগ্রাম গ্রুপ উপরে দেওয়া আছে, এটা পারিবারিক শব্দ শীট দেওয়া আছে, ওখান থেকে এ বি সি ডি এগুলো পড়ে ফেলবা। ওকে, তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু, তোমাদের যেগুলো দেখানো উচিত ছিল সেগুলো তোমাদের দেখাই ফেলছি। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, সমস্যা হবে না। ওকে, তাহলে ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা আমরা এখানেই রাখছি। হ্যাঁ আগামীকাল 10টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবা, তো তোমরা পরীক্ষা দিও, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের সাথে পরবর্তী ক্লাস আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করি তোমরা আজকে যা পড়াইছি, যেগুলো তোমাদের দেখাইছি সবগুলো তোমরা ভালো মতো বুঝতে পারছো, সবগুলো তোমরা ভালো মতো বুঝতে পারছো। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়ারা, আজকে ক্লাসটি এই পর্যন্তই।
দেখাবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।